আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটি নতুন সিরিজ শুরু করেছি যেখানে আমরা তোমাদের এসএসসি ফিজিক্সের সকল অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা শুরু করেছি। গত ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও তাদের পরিমাপ এই অধ্যায় থেকে স্লাইড ক্যালিপার্স সংক্রান্ত টপিকটি নিয়ে আলোচনা শুরু করেছি এবং সেখানে আমরা ভার্নিয়ার ধ্রুবক বিষয়ক খুঁটিনাটি বিষয়গুলো একদম কোর কনসেপ্ট ক্লিয়ার করে শিখেছি এবং সে অনুযায়ী কিছু গাণিতিক সমস্যাবলীও আমরা সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি স্লাইড ক্যালিপার্স পার্ট 2। এই লেকচারে আমরা শিখব স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। তোমরা হয়তো সূত্রগুলো আগে থেকেই জানো, মুখস্থ করে রেখেছো, কিন্তু আজকে আমরা দেখব যে সূত্রগুলো আসলে কিভাবে আসে, কিভাবে এই সূত্রগুলো কাজ করে এবং স্লাইড ক্যালিপার্স দ্বারা কিভাবে আমরা নিখুঁতভাবে কোনো বস্তুর লেন্থ মেজারমেন্ট করতে পারি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই মাথা ঠান্ডা করে খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। তাহলে খাতার মধ্যে আজকে আমরা লিখে ফেলি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক নিয়ে আলোচনা করার জন্য চলো আমরা প্রথমে চলে যাই আমাদের স্লাইড ক্যালিপার্সের কাছে। কেমন? এই যে দেখো আমরা চলে আসলাম আমাদের স্লাইড ক্যালিপার্সের কাছে। স্লাইড ক্যালিপার্সের গঠন সম্পর্কে আমরা গত ক্লাসে দেখেছিলাম এবং আলোচনা করেছিলাম। এই লম্বা স্কেলটিকে আমরা বলি প্রধান স্কেল বা মূল স্কেল, আর এই যে এখানে ছোট্ট একটি স্কেল আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটি মেইন স্কেল বরাবর চলাচল করতে পারে, ডানে বামে নড়াচড়া করতে পারে। এখন মনোযোগ দিয়ে একটা জিনিস দেখো, ভার্নিয়ার স্কেলটিকে যখন আমরা ডানে বামে নড়াচড়া করাই তখন এই ভার্নিয়ার স্কেলের সঙ্গে তিনটি জিনিস কিন্তু আমাদের নড়াচড়া করে। দেখো, ভার্নিয়ার স্কেল নড়াচড়া করার সাথে সাথে তিনটি জিনিস তার সঙ্গে সঙ্গে নড়াচড়া করছে। একটি হলো এই দাঁতটি বা জটি আমাদের নড়াচড়া করে, এটি ভার্নিয়ার স্কেলের সঙ্গে সংযুক্ত। আবার এই দাঁতটি বা চোয়ালটিও কিন্তু নড়াচড়া করছে, তাহলে এটিও আমাদের ভার্নিয়ার স্কেলের সঙ্গে সংযুক্ত। আর পেছনের দিকে আমরা যে একটি স্ট্রাইপ বা ব্লেডের মতো অংশ দেখতে পাচ্ছি এটিও কিন্তু আমাদের নড়াচড়া করছে, তার মানে এটিও আমাদের ভার্নিয়ার স্কেলের সঙ্গে সংযুক্ত। তাহলে আমরা আরেকবার দেখি, এই যে দেখো আমরা ভার্নিয়ার স্কেলটিকে যখন নড়াচড়া করছি তখন তার সাথে সাথে আমাদের দুইটি দাঁত বা চোয়াল এবং পেছনের দিকের স্ট্রাইপটিও নড়াচড়া করছে। কিন্তু আমাদের প্রধান স্কেলের সঙ্গে যে যুক্ত দুইটি চোয়াল, আমাদের এই যে লম্বা যে প্রধান স্কেলটি আছে এর সঙ্গে যে এই যে দুইটি দাঁত যুক্ত আছে, এই দাঁতটি এবং এই দাঁতটি, এই দুইটি দাঁত কিন্তু কোনো নড়াচড়া করছে না, তাই না? ওকে, তাহলে এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা এই চোয়াল দুটিকে যদি একসঙ্গে যুক্ত করে দিই তাহলে কি হয় দেখো। চোয়াল দুটিকে আমরা পরস্পরের সাথে স্পর্শ করিয়ে দিলাম। এখন একটু আমরা যদি ভার্নিয়ার স্কেলের দিকে তাকাই, আমি একটু জুম করে নিই তাহলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে দেখো চোয়াল দুইটি পরস্পরের সঙ্গে মিলিত অবস্থায় আছে এবং এই অবস্থায় আমাদের ভার্নিয়ার স্কেলের জিরো দাগ আমাদের প্রধান স্কেলের জিরো দাগের সঙ্গে একদম মিলে গেছে, তাই না? এই মিলে যাওয়াটিকে বলে কোইনসাইড করা। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সঙ্গে কোইনসাইড করেছে বা মিলে গিয়েছে, ঠিক আছে? এখন আমি ভার্নিয়ার স্কেলটিকে যদি ডান দিকে সরাই তাহলে কি হবে বলো দেখি। ভার্নিয়ার স্কেলটিকে আমি ডান দিকে সরালাম, এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো তো, এখন যদি আমি বলি যে এই চোয়াল দুটির মধ্যে তাহলে গ্যাপ কতটুকু। প্রথমে এই চোয়াল দুটি আমাদের মিলিত অবস্থায় ছিল, তখন ভার্নিয়ার স্কেলের এই জিরো দাগটি প্রধান স্কেলের জিরো দাগের সঙ্গে মিলেছিল, তাই না? আচ্ছা, এখন ভার্নিয়ার স্কেলের চোয়ালটিকে যখন আমরা এতটুকু নিয়ে আসলাম তার সাথে সাথে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটিও কিন্তু এই জিরো থেকে এই এই পর্যন্ত চলে এসেছে, তাই না?
তাহলে এইখানে চোয়াল দুটির মধ্যে যতটুকু গ্যাপ, এইখানেও এই 0 থেকে এই 0 পর্যন্ত ঠিক ততটুকুই গ্যাপ বা দূরত্ব, তাই না? এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে এখন খুব সহজেই বুঝতে পারবে যে একটি বস্তুকে আমরা এখানে রাখলে কিভাবে তার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি। একটি বস্তুকে যখন আমরা এই দুই দাঁত বা দুই চোয়ালের মাঝে আটকে রাখবো এবং চোয়াল দুটিকে সেই বস্তুটির দুই প্রান্তে স্পর্শ করাবো, তখন এই চোয়াল দুটির মধ্যে যে গ্যাপ তৈরি হবে সেটাই কিন্তু ওই বস্তুটির দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে বস্তুটিকে যদি আমি লম্বা বরাবর, দৈর্ঘ্য বরাবর এখানে বসাই এবং চোয়াল দুটিকে তার দুই প্রান্তে স্পর্শ করাই, তাহলে চোয়াল দুটির মধ্যে যতটুকু গ্যাপ থাকবে ঠিক সেটাই ওই বস্তুটির দৈর্ঘ্য হিসেবে বিবেচিত হবে, তাই না? আর এই চোয়াল দুটির মধ্যে কতটুকু গ্যাপ সেটা আমরা কিভাবে বুঝবো? মূল স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত যতটুকু দূরত্ব সেটাই হলো এই চোয়ালের মধ্যবর্তী দূরত্ব, এই চোয়াল দুটোর মধ্যবর্তী গ্যাপ, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা বুঝলাম কোনো একটি বস্তুকে এখানে রেখে যদি আমরা এই দূরত্বটুকু মাপতে পারি, প্রধান স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0, এই দুই জিরোর মধ্যেকার দূরত্বটুকু যদি আমি মাপতে পারি তাহলেই আমরা সেই বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা পরিমাপ করে ফেলতে পারবো। এখানে যদি আমরা একটি গোলক রাখি তাহলে সেই গোলকটির ব্যাসও আমরা পরিমাপ করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদের মুখ্য উদ্দেশ্য কি? প্রধান স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের যে 0 দাগ, এই দুই 0 দাগের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, এটা বের করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা বের করতে পারলেই আমরা এই দুই চোয়ালের মাঝে রাখা বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ব্যাস এগুলো আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন আমরা ফোকাস করি আমরা কিভাবে এই দুই জিরোর মধ্যেকার দূরত্বটুকু বের করব। তাহলে দেখো, আমি যদি এই ভার্নিয়ার স্কেলটিকে ঠিক এখানে নিয়ে গিয়ে রাখি, এখন মনে করো আমরা প্রধান স্কেলের এই 0 দাগ এবং ভার্নিয়ার স্কেলের এই 0 দাগ, এই দুইটির মধ্যবর্তী দূরত্বটুকু মেজার করতে চাচ্ছি। তাহলে এই দূরত্বটুকু আসলে কতটুকু বলো দেখি? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 0 শুরু হয়ে এটা 0.5, এটা 1 সেন্টিমিটার, তাহলে এটা 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.4 এর পরেও আরো কিছুটা কিন্তু রয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই দূরত্বটুকু 1.4 এর চেয়ে বেশি এবং 1.5 এর চেয়ে কম। তাহলে দেখো 1.4 এর চেয়ে বেশি, এটা আমি প্রধান স্কেল থেকে দেখেই বুঝতে পারছি, তাই না? আমি শিওর যে এটা 1.4 এর চেয়ে বেশি, কিন্তু কতটুকু বেশি সেটা কিন্তু আমি বলতে পারছি না। তাহলে প্রধান স্কেল থেকে এই যে আমি বলতে পারছি এটা 1.4 এর চেয়ে বেশি, তাহলে এই 1.4 এই অংশটুকুকে বলে প্রধান স্কেল পার্ট, মেইন স্কেল রিডিং। প্রধান স্কেল বা মেইন স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত যে দূরত্বটুকু, এই দূরত্বটুকুর মধ্যে যতটুকু পর্যন্ত আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং প্রধান স্কেল থেকে যতটুকু রিডিং আমি নিশ্চিতভাবে দেখতে পাই সেটাকে বলে প্রধান স্কেল রিডিং। তাহলে এখানে সেটা হচ্ছে 1.4 এবং 1.4 এর চেয়ে অতিরিক্ত যে অংশটুকু রয়েছে, অর্থাৎ এই 1.4 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত এই যে ছোট্ট একটু দূরত্ব, এই দূরত্বটুকুকে বলা হয় ভার্নিয়ার স্কেল রিডিং বা ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে দেখো, এই দুই চোয়ালের মাঝে যদি কোনো একটি বস্তু রাখা থাকে, সেই বস্তুটির দৈর্ঘ্য কতটুকু হবে? সেই বস্তুটির দৈর্ঘ্যকে আমি লিখতে পারি প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট, তাই না? তার মানে আমার এই 0 থেকে এই 0 পর্যন্ত যে দূরত্বটুকু আছে সেটাকে আমরা দুইটি অংশে ভাগ করে ফেললাম। এই পর্যন্ত অংশটি হচ্ছে প্রধান স্কেল পার্ট, যতটুকু পার্ট আমি প্রধান স্কেল থেকে নিশ্চিতভাবে দেখতে পাই, এবং পরের যে ছোট্ট অংশটুকু এটাকে বলে ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্ট কাকে বলছে? ভার্নিয়ার স্কেলের 0 দাগের ইমিডিয়েট বামে প্রধান স্কেলের যে দাগটি থাকবে সেটিকে বলা হয় প্রধান স্কেল পার্ট। তাহলে দেখো, ভার্নিয়ার স্কেলের 0 দাগের ঠিক বামে কে রয়েছে? প্রধান স্কেলের 1.4 সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে প্রধান স্কেল পার্ট। অথবা আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 0 দাগটি প্রধান স্কেলের সর্বশেষ যে দাগটিকে অতিক্রম করে যায় সেটাকে বলে প্রধান স্কেল পার্ট। তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের 0 দাগটি প্রধান স্কেলের অনেকগুলো দাগকে অতিক্রম করেছে, তাই না? কিন্তু সর্বশেষ অতিক্রম করেছে কাকে? এই যে 1.4 সেন্টিমিটারকে। তাহলে এখানে আমাদের প্রধান স্কেল পার্ট হচ্ছে 1.4 সেন্টিমিটার এবং এর পরে যে অল্প একটু অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে আমরা একটু খাতায় চলে যাই। দেখো তো আমরা কি
বস্তুটির দৈর্ঘ্যকে এভাবে লিখতে পারি না? দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে দৈর্ঘ্য এল ইকুয়াল টু আমি লিখতে পারি প্রধান স্কেল পার্ট মানে মেইন স্কেল রিডিং, এটাকে সংক্ষেপে আমরা লিখি MSR, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্ট, এই ভার্নিয়ার স্কেল পার্টকে আমরা সংক্ষেপে কি লিখি বলতো? VSR, তাই না? ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে প্রধান স্কেল রিডিং এবং ভার্নিয়ার স্কেল রিডিং এই দুইটা যদি আমি যোগ করে দেই, তাহলেই আমি স্লাইড ক্যালিপার্সের দুই দাঁতের মাঝে রাখা বস্তুটির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যে স্লাইড ক্যালিপার্সটা দেখছিলাম সেখানে প্রধান স্কেল পার্ট আমাদের কত ছিল? 1.4 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেল পার্ট কত ছিল? এটা আমি কিন্তু এখনো জানি না, তাই না? তাহলে চলো এখন আমরা দেখি যে ভার্নিয়ার স্কেল পার্ট আমরা কিভাবে বের করব। তাহলে দেখো, আমরা আবারও আমাদের স্লাইড ক্যালিপার্সের কাছে চলে আসলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ছোট্ট অংশটুকু বের করা, তাই না? প্রধান স্কেলের 1.4 থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত যে ছোট্ট একটু দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, এই দূরত্বটুকু নিখুঁতভাবে পরিমাপ করা। মূলত এই দূরত্বটুকু নিখুঁতভাবে পরিমাপ করাই কিন্তু স্লাইড ক্যালিপার্সের কাজ। কারণ আমরা এই যে 1.4 সেন্টিমিটার যেটা পেলাম, সেটা কিন্তু আমরা আমাদের নর্মাল অর্ডিনারি স্কেল, জ্যামিতি বক্সের স্কেল দিয়েই বের করতে পারতাম। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে এতটুক পর্যন্ত দূরত্ব আমরা আমাদের অর্ডিনারি জ্যামিতি বক্সের স্কেল দিয়েই বের করতে পারি। কিন্তু এরপর যে অতিরিক্ত অংশটুকু থাকে, এই অংশটুকু বের করার জন্যই মূলত আমাদের স্লাইড ক্যালিপার্সের কাছে আসা। স্লাইড ক্যালিপার্সের কাজই হচ্ছে এই অল্প একটু অংশ আমাকে নিখুঁতভাবে সে পরিমাপ করে দিতে পারবে। তাহলে এখন আমরা দেখি এই ছোট্ট দূরত্বটুকু কিভাবে আমরা নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। এই জিনিসটি কিভাবে নিখুঁতভাবে পরিমাপ করা হয় সেটি বোঝার জন্য এখন আমরা ভার্নিয়ার স্কেলটিকে পুনরায় বামে নিয়ে যাব এবং চোয়ালটিকে বা দাঁতটিকে আমাদের প্রধান স্কেলের দাঁতের সাথে স্পর্শ করাবো। ঠিক আছে? এবার তোমরা মাথাটা একটু ঠান্ডা রাখো, খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখন আবিষ্কার করব। তাহলে দেখো, আমাদের চোয়াল দুটিকে আমরা আবারও মিলিয়ে দিলাম এবং এতে করে আমাদের ভার্নিয়ার স্কেলের 0 দাগ আবারও প্রধান স্কেলের 0 দাগের সঙ্গে মিলে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা প্রধান স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দিকে একটু তাকাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রধান স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান নয়। ভার্নিয়ার স্কেলের এক ঘর কিন্তু প্রধান স্কেলের এক ঘরের থেকে কিছুটা ছোট। কতটুকু ছোট বলো তো? তোমাদের কি মনে আছে? ভিসি পরিমাণ ছোট, তাই না? ভার্নিয়ার ধ্রুবকের সমপরিমাণ ছোট। এখন যদি আমরা ভার্নিয়ার স্কেলটিকে ভিসি পরিমাণ ডানে সরাই, তাহলে কি ঘটবে বলো দেখি? ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগটি প্রধান স্কেলের দাগটির সঙ্গে মিলে যাবে না? তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখি। আমি এখন ভার্নিয়ার স্কেলটিকে ভিসি পরিমাণ ডান দিকে সরাবো। ঠিক আছে? দেখো, তোমরা ভালোভাবে খেয়াল করো। রেডি, 1 2 3। দেখো, ভার্নিয়ার স্কেলের 0 দাগটি প্রধান স্কেলের 0 দাগ থেকে ভিসি পরিমাণ ডানে সরে গেছে এবং এতে করে ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগটি প্রধান স্কেলের দাগটির সঙ্গে মিলে গিয়েছে। এখন আমরা যদি এই দ্বিতীয় ঘরটির দিকে তাকাই, তাহলে দেখো তো, প্রধান স্কেলের দ্বিতীয় ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের দ্বিতীয় ঘরটি এখন আবারও ভিসি পরিমাণ ছোট। তাহলে ভার্নিয়ার স্কেলটিকে এখন যদি আমি আরও ভিসি পরিমাণ ডানে সরাই, তাহলে কি হবে দেখো তো? রেডি, 1 2 3। তাহলে দেখো, ভার্নিয়ার স্কেলটিকে আমি আরও ভিসি পরিমাণ ডানে সরালাম। তাহলে আমাদের এই 0 থেকে এই 0 পর্যন্ত যে দূরত্ব, এটা কতটুকু হলো? 2 ভিসি, তাই না? এই দুই চোয়ালের মধ্যে গ্যাপ তাহলে এখন কতটুকু? 2 ভিসি। আমি দুইবার ভিসি পরিমাণ সরিয়েছি। দুইবার ভিসি পরিমাণ সরানোর ফলে আমাদের দেখো তো কি হলো? আমাদের ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটি মূল স্কেলের সঙ্গে মিলে গিয়েছে, তাই না? তাহলে এখন আবার দেখো, তৃতীয় নাম্বার ঘরে এখন আবারও একই কন্ডিশন। তার মানে এখন যদি আমি আরও ভিসি পরিমাণ ডান দিকে সরাই, তাহলে এই ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগটি মূল স্কেলের একটি দাগের সঙ্গে মিলে যাবে। তাহলে দেখো, আমরা আরেকবার ট্রাই করি। রেডি, 1 2 3। তাহলে দেখো, আমি ভার্নিয়ার স্কেলটিকে 3 ভিসি পরিমাণ ডানে সরিয়েছি। তাহলে এখানে দুই চোয়ালের মধ্যে গ্যাপ কতটুকু? 3 ভিসি।
আবার দেখো A0 থেকে A0 পর্যন্ত এই দূরত্বটুকু কত? 3 VC। আবার দেখো ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সঙ্গে মিলে গিয়েছে। এখন আমি কতটুকু সরালাম? ধরো তোমাকে বললাম না, আমি জাস্ট এতটুকু সরিয়ে নিলাম, ঠিক আছে? এখন তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো তাহলে এই দূরত্বটুকু কত, তাহলে এখন তুমি কি দেখবে বলো তো? এখন তোমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি মূল স্কেলের একটি দাগের সঙ্গে মিলে গিয়েছে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সঙ্গে মিলে গিয়েছে। তাহলে কি আমি বলতে পারি না যে এই দূরত্বটুকু হচ্ছে 7 VC? একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো তো। কারণ এটি 7 VC পরিমাণ ডানে সরে গিয়েছে বলেই তো ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটি প্রধান স্কেলের সঙ্গে মিলে গিয়েছে, তাই না? যখন এটি 1 VC পরিমাণ সরে গিয়েছিল তখন 1 নম্বর দাগটি মিলে গিয়েছিল। যখন 2 VC পরিমাণ সরে গিয়েছিল তখন 2 নম্বর দাগটি মিলেছিল। যখন 3 VC পরিমাণ সরে গিয়েছিল তখন 3 নম্বর দাগটি মিলে গিয়েছিল। তাহলে এখন যেহেতু 7 নম্বর দাগটি মিলে গিয়েছে তাহলে এটি অবশ্যই 7 VC পরিমাণ ডানে সরে গিয়েছে, তাই না? তাহলে এখন কি আমি বলতে পারি না নিশ্চিতভাবে যে এই অংশটুকু A0 থেকে A0 পর্যন্ত যে দূরত্ব এটি হচ্ছে 7 VC, অথবা এই দুই দাঁতের মধ্যে বা দুই চোয়ালের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 7 VC। বোঝা গেছে? তাহলে এইভাবে দেখো যদি 9 নম্বর দাগের সঙ্গে মিলে যায় তখন আমরা বলবো এই দূরত্বটুকু হচ্ছে 9 VC। তাহলে এভাবে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সঙ্গে প্রধান স্কেলের একটি দাগ মিলে গিয়েছে সেটি দেখেই কিন্তু আমরা বলতে পারি যে এই দূরত্বটুকু কত। তাহলে এই ছোট্ট দূরত্বটুকু আমাদের কত এখানে? 7 VC, তাই না? 7 কি করে পেলাম? ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটি সবচেয়ে ভালোভাবে মিলে গিয়েছে, তাই না? অন্য কোনো দাগ কিন্তু মেলেনি, শুধুমাত্র 7 নম্বর দাগটি আমাদের সবচেয়ে ভালোভাবে মিলে গিয়েছে। তাহলে সেখান থেকে আমি পেলাম 7। আর ভিসি কি? ভিসি হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে খুব ভালোভাবে শিখেছি। তোমরা যদি গত ক্লাসটি করে না থাকো এবং ভার্নিয়ার ধ্রুবক বের করতে সমস্যা হয় তাহলে তোমরা গত ক্লাসটি করে আসতে পারো। এখন আবার আমরা এখানে দেখি এই দূরত্বটুকু তাহলে কত? প্রধান স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত এই দূরত্বটুকু কত? এটি হচ্ছে 7 VC। ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটি মিলে গিয়েছে, এজন্য আমরা বলেছি 7। আর ভিসি হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? তাহলে এই যে 7 নম্বর দাগটি মিলে গিয়েছে এটাকে বলে ভার্নিয়ার কোইন্সিডেন্স বা ভার্নিয়ার সমপাতন। আর ভিসি এটাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার ধ্রুবক যদি গুণ করি তাহলেই ভার্নিয়ার স্কেল পার্ট আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা পুনরায় আগের জায়গায় ফিরে গেলাম। এখানে আমাদের প্রধান স্কেল পার্ট ছিল 1.4 সেন্টিমিটার, ঠিক আছে? আর আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট কতটুকু ছিল? এই 1.4 থেকে এই 0 পর্যন্ত যে দূরত্বটুকু এতটুকু। তাহলে এতটুকু দূরত্ব আসলে কত এটা আমি এখন কিভাবে বের করব? এখন আমাকে দেখতে হবে তাহলে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি সবচেয়ে ভালোভাবে মিলে গিয়েছে। তাহলে দেখো তো ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি সবচেয়ে ভালোভাবে মিলেছে। আমি দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের এই 4 নাম্বার দাগটি প্রধান স্কেলের একটি দাগের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মিলে গেছে। তাহলে এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দূরত্বটুকু হচ্ছে 4 VC, তাই না? 4 হচ্ছে ভার্নিয়ার সমপাতন আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। যেহেতু 4 নাম্বার দাগটি সবচেয়ে ভালো মিলেছে তাহলে এই দূরত্বটুকু হবে অবশ্যই 4 VC, ঠিক আছে? আশা করি তোমরা একদম ক্লিয়ারলি ঘটনাটি বুঝেছো এবং তোমরা বুঝে গেছো যে সূত্রটি আসলে কিভাবে আসে। তাহলে এখন আমরা আবার খাতায় চলে যাই এবং সূত্রটিকে আরো একটু ভেঙে লিখি। তাহলে দেখো এই সূত্রটিকে এখন আমরা কিভাবে লিখতে পারি? প্রধান স্কেল পার্ট যা ছিল সেটা থাকলো আমাদের, আমরা লিখলাম প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। এটিকে কিন্তু এখন আমরা ভেঙে ফেলতে পারি। আমরা দেখলাম ভার্নিয়ার স্কেল পার্ট যে ছোট্ট অংশটুকু সেই অংশটুকু আসলে আমরা কিভাবে পাই? ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার ধ্রুবক গুণ করে। তাহলে এখানে আমরা লিখে ফেলি ভার্নিয়ার সমপাতন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মিলে গিয়েছে, ঠিক আছে?
তাহলে ভার্নিয়ার সমাপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে এভাবেই হচ্ছে আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা পেয়ে যাই। এখন এটাকে যদি আমরা একটু সংক্ষেপে প্রতীক দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি এম, প্রধান স্কেলের পার্টকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এম প্লাস ভার্নিয়ার সমাপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা পেয়ে গেলাম এল ইকুয়াল টু, দৈর্ঘ্য এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে সূত্রটিকে আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বের করার সূত্র, স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে দৈর্ঘ্য বের করার সূত্র। ওকে, এখানে এল আমাদের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা বা কোনো গোলকের ব্যাস, সিলিন্ডারের ব্যাস, যে কোনো কিছুই হতে পারে। স্লাইড ক্যালিপার্সের যে দুইটি জ বা দাঁত আমরা দেখলাম, সেই দাঁতের মধ্যে আমরা যে বস্তুকেই রাখবো সেটারই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ব্যাস সে বের করে দিতে সক্ষম, এবং এই একই সূত্র দিয়ে সে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস সবকিছুই পরিমাপ করতে পারে। তাহলে এটি হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো যে এই সূত্রটি আসলে কিভাবে আসে এবং কিভাবে এই সূত্রটি কাজ করে, কেন এখানে আমরা ভি ইন্টু ভিসি দিই, প্রধান স্কেল পার্টটা কি এবং ভার্নিয়ার স্কেল পার্টটাই বা কি, তাই না? আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝে গেছো। ঠিক আছে, তাহলে শুধু মুখস্থ করে নয়, এভাবে বুঝে বুঝে যদি তোমরা পড়ো তাহলে তোমরা পড়ার মধ্যে খুব মজা পাবে এবং তোমাদের এই সূত্রগুলো কিন্তু ভালোভাবে মনেও থাকবে। ওকে, এবার চলো আমরা কিছু গাণিতিক সমস্যাবলী সমাধান করি, কেমন? তাহলে দেখো, 1, 2 আমাদের গত ক্লাসে হয়ে গিয়েছে। আমরা আজকে 3 নম্বর সমস্যাটি দেখি। 3 নম্বর সমস্যা বলা হচ্ছে, একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল। তাহলে এটা আসলে কি দেয়া আছে বলো দেখি? এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, তাই না? সাধারণ স্কেলে মেপে আমরা যে জিনিসটি পাই সেটা মূলত স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট। উক্ত দণ্ডটিকে 0.01 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমাপাতন 8 পাওয়া গেল। তাহলে আমাদের ভার্নিয়ার সমাপাতন দেয়া আছে ভি এর মান, আর স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, ভিসি এর মান। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো, এটা আমরা পারবো গত দিনের মতো, এবং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য প্রয়োজনীয় তথ্য আমাদের কিন্তু দেয়া আছে। আমাদের এম দেয়া আছে, আমাদের ভি দেয়া আছে, আমাদের ভিসি দেয়া আছে। আমরা খুব ইজিলি দণ্ডটির দৈর্ঘ্য কিন্তু বের করে ফেলতে পারবো। ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব এটা আমরা গত ক্লাসেই শিখেছি। ওকে, তাহলে চলো এটা একটু আমরা করে ফেলি। ঠিক আছে, তাহলে ম্যাথটিকে আমরা একটু কপি করে নিয়ে যাই আমাদের খাতায়। তাহলে দেখো, সমস্যাটি আমাদের খাতায় চলে এসেছে, আমরা এখন এটি সমাধান করি, কেমন? তাহলে সমাধান করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের কি কি দেয়া আছে সেগুলো আমরা এখানে লিখে ফেলি। তাহলে এখানে, আচ্ছা এখানে দেখো তো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কি দেয়া আছে? আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তবে এখান থেকে আমরা কিন্তু কিছুটা অনুমান করতে পারি। এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হবে 1 মিলিমিটার। ঠিক আছে, অবশ্যই এটা দেয়া না থাকলেও আমাদেরকে সেটাই ধরে নিতে হতো, কারণ স্লাইড ক্যালিপার্সে সাধারণত প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটারই হয়ে থাকে। তাহলে আমরা লিখি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি, এটা হচ্ছে 1 মিলিমিটার। তারপরে দেখো আমাদের কি দেয়া আছে, এটি হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট, তাই না? প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো দেখি? প্রধান স্কেল পার্টকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম ইকুয়াল টু আমাদের দেয়া আছে
15 মিলিমিটার। ঠিক আছে, তারপরে কি দেয়া আছে দেখো, ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে আমাদের 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে ফেলি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক এটাকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করে থাকি। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো আমাদের এই দুইটি মান কিন্তু মিলিমিটারে দেয়া আছে এবং ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে সেন্টিমিটারে। তাহলে এখন আমাকে কি করতে হবে, খুব খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, এককগুলো কিন্তু একই রকম হতে হবে। ঠিক আছে, তাহলে এই সেন্টিমিটারকে আমার মিলিমিটার বানিয়ে ফেলতে হবে, অথবা এই মিলিমিটার দুইটাকে আমার সেন্টিমিটার বানিয়ে ফেলতে হবে। তাহলে এই দুইটা যেহেতু মিলিমিটারে আছে, আমি এটাকেও মিলিমিটার বানিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে এটাকে মিলিমিটার করতে গেলে আমার কি করতে হবে বলো দেখি, এটাকে আমার 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমি এটাকে 10 দিয়ে গুণ করে মিলিমিটার বানিয়ে ফেলি। তাহলে আমি পাই 0.1 মিলিমিটার। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি দেয়া আছে, ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 8। তাহলে আমরা লিখে ফেলি ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটার মান হচ্ছে 8। এর কিন্তু কোনো একক নেই, তাই না? এটি জাস্ট কত নাম্বার দাগটি, ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি প্রধান স্কেলের একটি দাগের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মিলে যায় সেই মানটি, তাই না? তাহলে এর কিন্তু কোনো একক নেই। আচ্ছা, এখন দেখো আমাদের আর কি বের করতে হবে, আমাদের বের করতে হবে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা এবং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য। তাহলে আমাদের বের করতে হবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? তাহলে আমরা লিখি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা। তাহলে এন ইকুয়াল টু হোয়াট, আর দণ্ডটির দৈর্ঘ্য, তাই না? তাহলে দণ্ডটির দৈর্ঘ্য এল ইকুয়াল টু হোয়াট। তাহলে এই দুইটা জিনিস আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা সূত্র লিখে ফেলি। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আমরা গতদিন দেখেছিলাম, তাই না? ভিসি ইকুয়াল টু এস বাই এন। তাহলে এখান থেকে আমি খুব সহজেই এন এর মান বের করে ফেলতে পারি। তাহলে এন ইকুয়াল টু আমি লিখতে পারি এস বাই ভিসি, তাই না? তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দেই, আমাদের এস এর মান কত ছিল, 1 মিলিমিটার, আর ভিসি এর মান আমাদের কত, 0.1 মিলিমিটার। তাহলে আমরা কি পাই দেখো, আমরা যদি একটু ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি, দেখো 1 ডিভাইডেড বাই 0.1, তাহলে আমরা পেয়ে যাই 10। তাহলে এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমরা দণ্ডটির দৈর্ঘ্য বের করি, কেমন? ওকে, তাহলে আমরা লিখি যে আবার আমরা জানি দৈর্ঘ্য এল ইকুয়াল টু, দৈর্ঘ্য এল এর সূত্র আমরা কি জানি, এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? তাহলে এম এর মান আমাদের কত, 15 মিলিমিটার। তাহলে আমরা মান বসিয়ে দিই, 15 প্লাস ভি এর মান আমাদের কত, 8 ইন্টু ভিসি আমাদের কত, 0.1। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের সব কিভাবে বের হবে, মিলিমিটার এককে বের হবে, তাই না? তাহলে 8 ইন্টু 0.1 করলে আমরা কি পাই, 15, এটা হচ্ছে 0.8, তাহলে 15.8 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দণ্ডটির দৈর্ঘ্য। তোমরা যদি সেন্টিমিটারে করতে চাও তাহলে এটাকে আরো 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তখন হবে 1.58 সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু আরেকটি ম্যাথ দেখে আসি, কেমন?
একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপাতন 14 পাওয়া গেল। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো এবং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এটি পুরোপুরি 3-এর মতোই, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। কেমন? আচ্ছা, 5 নম্বরে দেখো, সামিন ব্যবহারিক ক্লাসে ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলো যে প্রধান স্কেল পাঠ এত এবং ভার্নিয়ার সমপাতন এত। তাহলে আমাদের প্রধান স্কেল পাঠ দেয়া আছে, ভার্নিয়ার সমপাতন দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10। সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য। তথ্যের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটাতে আমাদের কি করতে হবে? আমাদের ভার্নিয়ার ধ্রুবক প্রথমে বের করে ফেলতে হবে। ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক আমরা কিভাবে বের করব এটি আমরা গত ক্লাসে খুব ভালোভাবে শিখে গেছি, তাই না? তাহলে ভার্নিয়ার ধ্রুবক যদি আমি বের করতে পারি, তাহলে প্রধান স্কেল পার্ট আমাদের দেয়া আছে এম, ভার্নিয়ার সমপাতন দেয়া আছে ভি, এবং ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করব। বের করার ফলে আমরা টুকরাটির দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। টুকরাটির দৈর্ঘ্য আমরা পাবো 13.54। ঠিক আছে, তাহলে এখানে কি বিশ্লেষণ করতে বলেছে দেখো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরোটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য হবে, তাই না? তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরোটির দৈর্ঘ্য হবে 13.54 সেন্টিমিটার। আর যদি আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার না করি তাহলে আমরা পাবো 13.5 সেন্টিমিটার। 13.5-এর চেয়ে 13.54 অধিকতর সূক্ষ্ম। তাহলে আমরা বিশ্লেষণ করে পেলাম যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ করলেই আমরা অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য মান পাবো। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। কেমন? যদি ম্যাথগুলো সলভ করতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। সমস্যা 6, 7, 8 এগুলো আমাদের গত ক্লাসে হয়ে গিয়েছে। আজকে আমরা আসি সমস্যা 9। দেখো এখানে বলছে, রাতুল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেল পাঠ 12 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 6 পেল। তাহলে এটা আমাদের এম দেয়া আছে, এটা আমাদের ভি দেয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার, আমাদের ভিসিও দেয়া আছে। বইটির পরিমাপকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা একদম সহজ একটি অঙ্ক, সূত্রে বসিয়ে দিলেই আমরা মান পেয়ে যাব, তাই না? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে দেখো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেল পাঠ 7.3 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 8 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার পাওয়া গেল। গোলকের ব্যাস নির্ণয় করো। তাহলে এটাও তো খুব ইজি, তাই না? এখানে সবকিছুই দেয়া আছে, সূত্রে বসিয়ে দিলেই হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ভার্নিয়ার ধ্রুবকটি মিলিমিটারে দেয়া আছে, এটা আমরা সেন্টিমিটার বানিয়ে নেব। তাহলে গোলকের ব্যাস নির্ণয়ের সূত্রটি আমরা কিভাবে লিখব দেখো, আমরা লিখব গোলকের ব্যাস ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তার মানে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আর ব্যাস নির্ণয়ের সূত্র আসলে একই, তাই না? স্লাইড ক্যালিপার্সের জ বা দাঁত দুটির মাঝে আমরা যে বস্তুটি রাখবো সেই বস্তুটিরই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ব্যাস আমরা বের করতে পারবো এই একই সূত্রের মাধ্যমে। তাহলে এই সূত্র দিয়ে আমরা খুব সহজে গোলকের ব্যাস নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা সমস্যা 11-তে চলে আসি। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে কি হয়েছে দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পরিমাপ করতে চাই। তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য লাগবে, তাই না? তাহলে সেই এক বাহুর দৈর্ঘ্য যখন আমরা পরিমাপ করলাম, এক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 6.48 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তারপরে বলছে যেখানে প্রধান স্কেল পাঠ 6.4 সেন্টিমিটার, তাহলে এটা এম এর মান দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে এখানে ডিফারেন্স কত? 1। তাহলে 1 ডিফারেন্স হলে আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা S/N সূত্র দিয়ে সহজেই ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এম দেয়া আছে, আমরা ভিসিও বের করে ফেলতে পারবো। ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে আমাদের ভি বের করতে হবে, তাই না? তাহলে চলো এই অঙ্কটি আমরা একটু খাতায় করি। আমরা একটু কপি করে নিয়ে যাই।
তাহলে দেখো আমাদের ম্যাথটি আমাদের খাতায় কপি হয়ে চলে এসেছে। এখানে এখন আমরা এটার সমাধান করব। কেমন? তাহলে এটা সমাধান করতে গেলে এখানে আমাদের কি দেয়া আছে সেগুলো আগে আমরা লিখে ফেলি। এখানে এক বাহুর দৈর্ঘ্য, তাই না? আমাদের দেয়া আছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল ইকুয়াল টু দেয়া আছে আমাদের 6.48 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট আমাদের দেয়া আছে, তাহলে আমরা এটিও লিখে ফেলি। প্রধান স্কেল পার্ট পার্টকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। এম এর মান আমাদের দেয়া আছে 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে এখানে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। এটা দেয়া আছে 20। আচ্ছা দেখো তো এখানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে? দেয়া না থাকলে আমরা কি ধরে নিব? আমরা জানি দেয়া না থাকলে আমরা ধরে নিব এটি হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এস বাই এন দিয়ে ভিসি এর মান বের করে ফেলতে পারবো। আর ভিসি এর মান পেয়ে গেলে আমরা এই তথ্যগুলো দিয়ে ভি এর মানও বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের আসলে কি বের করতে হবে? আমরা লিখে ফেলি ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে প্রথমে আমরা কি করব বলো দেখি। প্রথমে আমরা ভিসি বের করে নেব। ওকে, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু এস বাই এন। তাহলে এখান থেকে আমরা ভিসিটা বের করে নিই। আমাদের এস এর মান কত? 0.1 সেন্টিমিটার। আর এন এর মান হচ্ছে আমাদের 20। তাহলে আমরা একটু ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি। 0.1 বাই 20, 0.005। তাহলে আমরা পাই 0.005 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ভিসি এর মান, তাই না? এখন আমরা ভার্নিয়ার সমাপতন ভি বের করার জন্য আমাদের দৈর্ঘ্য বের করার সূত্রটি লিখে ফেলি। ঠিক আছে? তাহলে আবার আমরা জানি দৈর্ঘ্য এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এই সূত্রটি আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে আমাদের এই ভি এর মানটা বের করতে হবে। তাহলে মনে করো এমটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো বলো দেখি। এল মাইনাস এম ইকুয়াল টু ভি ইন্টু ভিসি, তাই না? তাহলে আমরা লিখে ফেলি এল মাইনাস এম ইকুয়াল টু ভি ইন্টু ভিসি। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ভি কে রেখে দেই তাহলে ভিসিটা এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা দেখো লিখতে পারি ভি ইকুয়াল টু এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি, তাই না? দেখো তো এটা আমরা লিখতে পারি না? আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে আমরা কিন্তু ভি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিই। তাহলে এল এর মান আমাদের কত ছিল দেখো? 6.48। তাহলে আমরা বসিয়ে দিলাম 6.48 মাইনাস 6.4। এম এর মান হচ্ছে আমাদের 6.4।
আর ভিসি এর মান আমরা কত বের করেছি 0.005 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের দেখো 6.48 এবং 6.4 এই দুইটা কিন্তু সেন্টিমিটারে আছে। এই দুইটাকে যদি আমি মাইনাস করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটাও সেন্টিমিটারে পাবো, এবং আমাদের 0.005 এটাও কিন্তু সেন্টিমিটারে আছে। তাহলে উপরে নিচে সেন্টিমিটার কেটে গিয়ে এই ভি এর কিন্তু আর কোনো একক থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। চলো আমরা ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি আবারও। আমরা দেখি 6.48 মাইনাস 6.4, তাহলে উপরে আমরা পাচ্ছি কত 0.08, তাই না? এটা থেকে এটা মাইনাস করলে আমরা কত পাচ্ছি 0.08। এটাকে আমরা ভাগ করব কি দিয়ে 0.005, তাহলে ভাগ 0.005, তাহলে আমরা পাচ্ছি 16। তাহলে আমাদের ভি এর মান হচ্ছে 16, অর্থাৎ ভার্নিয়ার সমাপতন 16। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের ভার্নিয়ার স্কেলের 16তম দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মিলে গিয়েছে। বোঝা গেছে? আশা করি তোমরা ম্যাথটি বুঝেছ। তাহলে আমরা একটু পরের ম্যাথে চলে যাই। চলো, তাহলে 11 নম্বরটা আমাদের ডান। 12 নম্বরে দেখো একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে এখানে আমাদের এস এর মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর আমাদের দেয়া আছে, আমরা এস বাই এন করলে ভিসি পেয়ে যাব, তাই না? আচ্ছা, এরপরে দেখো উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত সেন্টিমিটার পাওয়া গেল। তাহলে এটা আমাদের দৈর্ঘ্য দেয়া আছে, মূল স্কেল পার্ট এম আমাদের দেয়া আছে, যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে এটা 11 নম্বরের মতোই, এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, তাই না? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, আচ্ছা, সমস্যা 13 দেখো একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। তাহলে এটা এস এর মান আমাদের দেওয়া আছে। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান। এখানেও আমাদের ডিফারেন্স 1, অর্থাৎ আমরা এস বাই এন সূত্র দিয়ে খুব সহজেই ভিসি বের করে ফেলতে পারবো। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার ও প্রধান স্কেল পার্ট 8.7 পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এল, আর এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট এম। দণ্ড বি এর দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তাহলে সবকিছুই আমাদের দেয়া আছে, আমরা শুধু ভিসিটা বের করে নেব, তারপরে সূত্রে বসিয়ে দিয়ে আমরা ভি এর মান পেয়ে যাব। ওকে, তাহলে এটি মূলত আগের দুটি ম্যাথের মতোই, তাহলে এটিও তোমাদের হোমওয়ার্ক। সমস্যা 14 দেখো স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে নিম্নরূপ তথ্য পাওয়া যায়। তাহলে এখানে দেখো আমাদের বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা হয়েছে এবং এই মানগুলো পাওয়া গেছে। দেখো দৈর্ঘ্য পরিমাপ করার সময় আমরা প্রধান স্কেল পার্ট পেয়েছি 15 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন দেয়া আছে এক্স, অর্থাৎ আমাদের মানটি দেয়া নেই, এটি হয়তো আমাদের বের করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.1 মিলিমিটার এবং পাঠ দেয়া আছে 15.12 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। মূলত দৈর্ঘ্য আমরা পেয়েছি এটা, অর্থাৎ এটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে ভিসি এর মান, ভি এর মান আমাদের দেয়া নেই, আমাদের এম এর মান দেয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে ভি এর মান বের করে ফেলতে পারবো। প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমাদের প্রধান স্কেল পার্ট এম এর মান দেয়া আছে, ভার্নিয়ার সমাপতন ভি দেয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেয়া আছে, আমাদের পার্ট অর্থাৎ প্রস্থের মানটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা পারবো না, আমরা ইজিলি এক্স এবং ওয়াই বের করতে পারবো। তারপরেও চলো এই ম্যাথটি আমরা একটু খাতায় করে ফেলি, কেমন? তাহলে দেখো ম্যাথটি আমরা খাতায় নিয়ে আসলাম, এখানে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের ছক থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলেছে, তাই না? তাহলে এক্স এর মান বের করার জন্য আমাদের দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে এবং ওয়াই এর মান বের করার জন্য আমাদের প্রস্থ নিয়ে কাজ করতে হবে। তাহলে এই ম্যাথটি মূলত আমাকে দুই ধাপে করতে হবে। প্রথম ক্ষেত্রে বা দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা একবার করব এবং প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরেকবার করব। তাহলে সমাধানে আমরা প্রথমে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ম্যাথটি করে ফেলি। তাহলে এখানে আমরা লিখি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে। দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে। ওকে, তাহলে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা কি কি পাই দেখো, কি কি দেয়া আছে এখানে আমাদের। তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে দেখো, আমাদের প্রধান স্কেল পার্ট দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রধান স্কেল পার্ট। আচ্ছা, এখানে আমি প্রধান স্কেল পার্ট পুরো কথাটা লিখবো না, হ্যাঁ আমি সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু ম্যাথটি করার সময় অবশ্যই পুরো কথাটি লিখবে। ওকে,
তাহলে আমি লিখছি এখানে m ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তোমরা যখন করবে তখন তোমরা অবশ্যই লিখবে প্রধান স্কেল পার্ট m ইকুয়াল টু 15 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের v এর মান দেওয়া আছে x, ভার্নিয়ার ধ্রুবক vc এর মান আমাদের দেওয়া আছে 0.1 মিলিমিটার। এটাকে আমাদের সেন্টিমিটার করে ফেলতে হবে। তাহলে 0.1কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি 0.01 সেন্টিমিটার পেয়ে যাব। তারপরে আমাদের দৈর্ঘ্যের মানটি দেওয়া আছে, দৈর্ঘ্য L ইকুয়াল টু 15.12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের x এর মানটি বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানি L ইকুয়াল টু m প্লাস v ইন্টু vc। তাহলে এখানে যদি আমরা সবগুলোর মান বসিয়ে দিই তাহলে দেখো আমরা কি পাই, 15.12 equal to 15 plus x into 0.01। ওকে, তাহলে এই ইকুয়েশনটি সমাধান করে আমাদের x এর মানটি বের করে ফেলতে হবে। তাহলে প্রথমে আমরা এই 15 কে এপাশে নিয়ে এসে 15.12 থেকে মাইনাস করে দেই, তাহলে আমরা পাবো 0.12, আর এপাশে আমাদের থাকবে x ইন্টু 0.01। তাহলে দেখো আমরা যদি x এর মান বের করতে চাই আমাদেরকে 0.01 এটিকে এপাশে নিয়ে এসে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0.12 ডিভাইডেড বাই 0.01। তাহলে 0.12 ডিভাইডেড বাই 0.01, তাহলে আমরা পাচ্ছি 12। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, x এর মান আমরা বের করে ফেলেছি, তাই না? তাহলে এবার আমরা একটু প্রস্থ নিয়ে কাজ করি। প্রস্থ নিয়ে কাজ করতে গেলে আমরা y এর মানটি পেয়ে যাব। তাহলে এবার আমরা লিখি প্রস্থ পরিমাপের ক্ষেত্রে। প্রস্থ পরিমাপের ক্ষেত্রে, প্রস্থ পরিমাপের ক্ষেত্রে আমাদের কি কি দেয়া আছে দেখো, আমাদের m এর মান দেয়া আছে, v এর মান দেয়া আছে, vc এর মানও দেয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি এখানে m এর মান আমাদের দেয়া আছে 10 সেন্টিমিটার, v এর মান 8 এবং vc এর মান 0.1 মিলিমিটার। 10, 8, 0.1। তাহলে মিলিমিটারটিকে আমরা একটু সেন্টিমিটার বানিয়ে ফেলি, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমরা পাবো 0.01 সেন্টিমিটার। তাহলে প্রস্থ L এর মান আমাদের দেয়া আছে y, এবং এই y এর মানই আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, আমরা জানি L ইকুয়াল টু m প্লাস v ইন্টু vc। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা y এর মানটি পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 10 প্লাস 8 ইন্টু 0.01 সেন্টিমিটার। তাহলে 8 ইন্টু 0.01 করলে আমরা পাবো 0.08
এবং তার সঙ্গে যদি আমরা 10 প্লাস করি তাহলে আমরা পাবো 10.08 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 14 নম্বর আমাদের ডান। আমরা নেক্সটে চলে আসি। সমস্যা 15তে দেখো, পদার্থবিজ্ঞানের শিক্ষক পরীক্ষাগারে ছাত্রদের নিয়ে যান্ত্রিক ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে মূল স্কেলের পাঠ পেলেন 1.6 সেন্টিমিটার, তারের ব্যাস পেলেন 1.65 সেন্টিমিটার এবং ভার্নিয়ার ভাগ সংখ্যা 10। ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে এটা খুব ইজি, তোমরা পারবে আশা করি। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাড়িতে বসে বসে ট্রাই করবে, কেমন? আচ্ছা, নেক্সটে দেখো সমস্যা 16। 7.80 গ্রাম পার সিসি ঘনত্বের একটি গোলকের ব্যাস স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ পাওয়া গেল 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 9 এবং ভার্নিয়ার স্কেলটির 20টি দাগের সাথে প্রধান স্কেলের 19তম দাগটি মিলে যায়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব বলতো? এখানে আমরা মূলত প্রথমে গোলকটির ব্যাস বের করতে পারবো। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা ডাইরেক্ট ব্যাসার্ধ কিন্তু বের করতে পারি না। তাহলে প্রথমে আমরা ব্যাস বের করব এবং সেই ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে চলো এই ম্যাথটি আমরা একটু করে ফেলি। তাহলে দেখো সমস্যাটি আমরা আমাদের খাতায় নিয়ে চলে এসেছি। এখন এখানে এটি আমরা সমাধান করে ফেলি। তাহলে এখানে কি কি দেয়া আছে আমরা লিখে ফেলি। আমি এখানে সংক্ষেপে লিখব, তোমরা ফুল ফর্মেই লিখবে, কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, অর্থাৎ এম এর মান আমাদের দেয়া আছে 5 সেন্টিমিটার। তারপরে ভার্নিয়ার সমাপাতন ভি দেয়া আছে আমাদের 9। ভার্নিয়ার স্কেলটির 20টি দাগের সাথে প্রধান স্কেলের 19তম দাগ মিলে যায়। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন আমাদের দেয়া আছে 20 এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান আমাদের দেয়া আছে 1 মিলিমিটার। তাহলে এই জিনিসগুলো আমাদের দেয়া আছে। এখন আমরা 1 মিলিমিটারটিকে একটু সেন্টিমিটার বানিয়ে ফেলি। 1 মিলিমিটারকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে চাই। তাহলে আমরা লিখি গোলকটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে গোলকটির ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাস নির্ণয় করার জন্য আমাদের ভার্নিয়ার ধ্রুবক লাগবে। আমরা S/N সূত্রটি দিয়ে ভার্নিয়ার ধ্রুবকটি আগে বের করে ফেলি, কেমন? তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক VC ইকুয়াল টু S/N। তাহলে S এর মান আমাদের 0.1 সেন্টিমিটার এবং N এর মান হচ্ছে 20। তাহলে আমরা একটু ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি। 0.1 ডিভাইডেড বাই 20, তাহলে আমরা পাই 0.005 0.005 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটি পেয়ে গেলাম। এবার আমরা ব্যাস নির্ণয় করি। তাহলে আবার আমরা জানি গোলকটির ব্যাস D ইকুয়াল টু M প্লাস V ইন্টু VC। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। আমাদের M এর মান হচ্ছে 5 প্লাস V হচ্ছে আমাদের 9 আর VC এর মান আমরা বের করলাম 0.005। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কি পাই, 0.005 ইন্টু 9 যদি আমি করি তাহলে আমাদের পাওয়া যায় এটা। তার সঙ্গে যদি আমি প্লাস 5 করে দেই তাহলে আমি পাবো 5.045 5.045 সেন্টিমিটার। তাহলে এটা কি আমাদের অ্যান্সার হলো? এখনো কিন্তু আমাদের অ্যান্সার বের হয়নি, তাই না? এটা হচ্ছে আমাদের গোলকটির ব্যাস বের হলো। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমি ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমরা লিখি অতএব গোলকটির ব্যাসার্ধ
আর ইকুয়াল টু d/2, তার মানে 5.045, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমি ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে অ্যান্সার ভাগ 2 দিয়ে আমি পেলাম 2.5225। তাহলে এটা হচ্ছে আমাদের গোলকটির ব্যাসার্ধ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এভাবে তোমরা খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবে। তাহলে 16 নম্বরও আমাদের ডান। ওকে, তাহলে আজকে তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হলো। চলো আমরা খাতায় লিখে ফেলি তোমাদের কি কি হোমওয়ার্ক আজকে দেওয়া হলো। তোমাদের হোমওয়ার্ক আজকে দেওয়া হয়েছে 4, 5, তারপরে 9, 10। আচ্ছা, আমরা এক এক করে লিখে ফেলি হোমওয়ার্ক। আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে সমস্যা 4, 5, 9, 10, তারপরে কি ছিল দেখো 12, 13, 12, 13, 15। ওকে, তাহলে 4, 5, 9, 10, 12, 13, 15। তাহলে এই ম্যাথগুলো কিন্তু তোমরা বাসায় বসে বসে খুব সুন্দরভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করবে, কেমন? আর তোমরা যদি এভাবে ম্যাথগুলো প্র্যাকটিস চালিয়ে যাও তাহলে তোমরা স্লাইড ক্যালিপার্স সংক্রান্ত যে কোনো সমস্যা খুব ইজিলি নিজে নিজেই সলভ করতে পারবে বলে আশা করি। আর ম্যাথগুলো সলভ করতে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে হেল্প করব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।